নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি, প্রিয়াঙ্কা গান্ধী পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এই মুহূর্তে এই ধরনের একটা প্রশ্ন কেন উঠছে, বিজেপি সরকারের মোকাবেলা করার ক্ষেত্রে রাহুল গান্ধী কি যথেষ্ট নয়, এই প্রশ্নটা উঠছে কংগ্রেসের অভ্যন্তরে। কংগ্রেসের অভ্যন্তরে বহুদিন ধরে এই আলোচনাটা চলছে যে রাহুল গান্ধী তিনি একজন নেতা, তিনি বিরোধী দল নেতা হিসেবে উঠে এসেছেন এবং অবশ্যই বহুদিনের তার রাজনৈতিক জীবন, প্রায় 20 বছর হয়েই গিয়েছে। কিন্তু এই মুহূর্তে এখনো পর্যন্ত রাহুল গান্ধী যে পপুলারিটিটা পেয়েছেন, সেই পপুলারিটি কমপ্লিটলি ডিক্রিজিং গ্রাফ। তার কেন? এলওপি হওয়ার পর থেকে রাহুল গান্ধী 2024 সাল থেকে এখনো পর্যন্ত একটা ভোটেও জয়লাভ করানো কিংবা খুব ভালো ফলাফল করানো, কংগ্রেসকে জয়লাভ নয় নাই করতে পারলো রাজ্যটা, কিন্তু খুব ভালো ফলাফল করিয়ে আনানো, সেইটা কিন্তু কোথাও গিয়ে কংগ্রেস পারলো না। এবং রাহুল গান্ধী সম্পূর্ণ দোষটা চাপাচ্ছেন বারংবার ইলেকশন কমিশন, ভোট চুরি ইত্যাদির উপর। কিন্তু হাতে নাতে যে ফলটা, সেটা 4টে রাজ্যের ক্ষেত্রে রাহুল গান্ধী এলওপি হওয়ার পর থেকে 4টে রাজ্যে ভোট হয়েছে, 4টে রাজ্যেই ধরাশায়ী কংগ্রেস। কংগ্রেস যদি ধরা হয় তাহলে ধরাশায়ী হয়েছে তারা। মহারাষ্ট্রের ক্ষেত্রে, হরিয়ানার ক্ষেত্রে, দিল্লির ক্ষেত্রে, বিহারের ক্ষেত্রে একদম ধুয়ে মুছে সাফ হয়ে গিয়েছে দিল্লি এবং বিহারে। হরিয়ানাতে বেশ কিছুটা রয়েছে, মহারাষ্ট্রে বেশ কিছুটা রয়েছে। কিন্তু এই সামগ্রিক প্রেক্ষাপটে রাহুল গান্ধীর যে নেতৃত্ব দেওয়ার যে জায়গাটা, সেটা খুব একটা কিন্তু আর দেশের মানুষ বিশ্বাস অনেকটাই করলেও অবশ্যই তার বিশ্বাসযোগ্যতা তিনি তৈরি করতে পেরেছেন এবং সেটা নিয়ে চলছেও। কিন্তু প্রিয়াঙ্কা গান্ধী একটা ফ্রেশ মুখ, নতুন মুখ এবং গাম্ভীর্য সম্পন্ন মুখ, যেটা হয়তো নরেন্দ্র মোদীর যে কাঁধ, নরেন্দ্র মোদীর যে উচ্চতা, রাজনৈতিক প্রজ্ঞা, সেটাকে মোকাবেলা করার ক্ষেত্রে একটা নতুন মুখ দিলে হয়তো একটা নতুন চমক মানুষের সামনে প্রেজেন্ট করা যাবে। এই বিষয়টা কংগ্রেসের অভ্যন্তরে বহুদিন ধরেই আলোচনা হচ্ছে এবং এই মুহূর্তে কংগ্রেসের সিডব্লিউসির বৈঠক থেকে কিন্তু তেমনই একটা সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে যে প্রিয়াঙ্কা গান্ধী পরবর্তীতে এই মুহূর্তে নরেন্দ্র মোদীকে টক্কর দেওয়ার জন্য আবারও নতুন ভাবে, নতুন ভূমিকায় ইন্দিরা গান্ধীর নাতনি হিসেবে তিনি আসবেন এবং অবশ্যই ওয়ান্নার থেকে তিনি সাংসদ এবং তার সঙ্গে কংগ্রেসের সাংগঠনিক প্রধানের জায়গাতেও রয়েছেন। কিন্তু প্রিয়াঙ্কা গান্ধীর সম্পূর্ণ জায়গাটা যেটা ঘিরে এই মুহূর্তে পলিটিক্সটা করছেন, তিনি একজন সামান্য সাংসদ হিসেবে কাজ করছে, কিন্তু তার থেকে অনেক বেশি দায়িত্ব তাকে দেওয়া হবে। রাহুল গান্ধীর নেতৃত্বেই হয়তো তিনি কাজ করবেন, মল্লিকার্জুন খার্গের নেতৃত্বেই কাজ করবেন, কিন্তু প্রিয়াঙ্কা গান্ধী তিনি হবেন পরবর্তী মুখ, এই ধরনের একটা কথা উঠে আসছে। কারণ রাহুল গান্ধী এখনো পর্যন্ত, এতদিন তার পলিটিক্যাল কেরিয়ার হয়ে গেল, কিন্তু কোনোভাবেই নরেন্দ্র মোদীর উচ্চতায় বা নরেন্দ্র মোদীর যে পপুলারিটি, নরেন্দ্র মোদীর যে ক্যারিশমা, সেটাকে ভাঙার মতন জায়গায় নেই। এই নিয়ে আজকের এই বিস্তারিত প্রতিবেদন দেখতে থাকুন শেষ অবধি। প্রিয়াঙ্কা গান্ধী বনাম মোদী, সেই লড়াইটাকে আরো বেশি জমবে। রাহুল গান্ধী বনাম মোদী, সেই লড়াইটা যেমন হয়ে চলছে তার থেকে। দেখতে থাকুন টক টু বাংলা। অবশ্যই এই ভিডিও শেষ অবধি দেখুন, স্কিপ না করে, এবং অবশ্যই ছড়িয়ে দিন টক টু বাংলা আপনাদের বিভিন্ন সার্কেলে। এর আগেও আমরা দেখতে পেয়েছি যে রাহুল গান্ধী একটা অ্যাটাকিং মোড নিয়ে তিনি লড়াইটা করেন, কিন্তু এই মুহূর্তে প্রিয়াঙ্কা গান্ধী তাকে এগিয়ে দেওয়ার একটা প্রেক্ষাপট তৈরি হয়েছে। কয়েকদিন আগে কংগ্রেসের একজন নেতা, গুরুত্বপূর্ণ নেতা, তিনি বলেছিলেন যে এই মুহূর্তে বাংলাদেশে যেভাবে সংখ্যালঘুরা নিপীড়িত হচ্ছে, প্রিয়াঙ্কা গান্ধী যদি দেশের প্রধানমন্ত্রী হতেন তাহলে তিনি আবারও 1971-এর মতন হয়তো দেশভাগ করতেন, কিন্তু হিন্দুদের এভাবে মার খেতে দিতেন না। এই কথাটা রীতিমতন চাঞ্চল্য ফেলে দেয় যে কোথাও কি গিয়ে রাহুল গান্ধীর লবি এবং প্রিয়াঙ্কা গান্ধীর লবি আলাদা হয়ে গেল এই মুহূর্তে। কিন্তু তেমন কোনো বিষয় নেই, কংগ্রেসের অভ্যন্তরে তেমন কোনো খবর এই মুহূর্তে নেই রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধীর কোনো লবি তৈরি হয়েছে। রাহুল গান্ধীর নেতৃত্বেই হয়তো প্রিয়াঙ্কা গান্ধী চলবেন, কিন্তু প্রিয়াঙ্কা গান্ধীকে নিয়ে এই মুহূর্তে ভাবনা চিন্তা করছে কংগ্রেস, এবং সেই জায়গাটা আরো একবার স্পষ্ট হয়েছে। তার বিভিন্ন প্রেক্ষাপট রয়েছে। কি প্রেক্ষাপট প্রাথমিকভাবে আপনাদের মনে করিয়ে দিই, যে প্রিয়াঙ্কা গান্ধীকে নিয়ে কখনোই কোনো বিজেপির নেতা কিন্তু খুব একটা কটাক্ষ করেন না। প্রিয়াঙ্কা গান্ধীকে নিয়ে তাদের যে বক্তব্য, সেটা একটা সীমিত বক্তব্য পর্যন্তই থাকে। রাহুল গান্ধীকে নিয়ে নরেন্দ্র মোদী নিজে যেভাবে কখনো শেহজাদা বলেন, কখনো পাপ্পু বলেন, বিভিন্ন ধরনের অঙ্গভঙ্গি করেন, এবং সেই জায়গাগুলো প্রিয়াঙ্কা গান্ধীকে নিয়ে কিন্তু করা হয় না। অমিত শাহের যে কটাক্ষ, সেখানেও প্রিয়াঙ্কা গান্ধী আসেন, এবং প্রিয়াঙ্কা গান্ধীর ব্যক্তিগত বেশ কিছু গুণ বা বেশ কিছু সাংসদ হিসেবে, নেতৃত্ব হিসেবে যে জায়গাগুলো, সেগুলো কিন্তু সাম্প্রতিক ইতিহাসে উঠে এসেছে, যে তিনি কিভাবে সংসদের অভ্যন্তরে মিষ্টি মিষ্টি কথা বলে, কখনো একদম মিছরির ছুরি দেওয়া যেটাকে বলে, সেই কাজটা করার মাধ্যমে তিনি সামগ্রিক বিষয়টাকে কিন্তু হ্যান্ডেল করতে পারেন, এবং কোথাও কোথাও রাহুল গান্ধীর থেকে বেটার হ্যান্ডেল করতে পারেন। আরেকটা বিষয় হচ্ছে, তিনি ওম বিড়লা হোক কিংবা একদম অপোজিটে বসে থাকা নীতিন গাডকারি হোক না কেন, একদম চোখে চোখ রেখে তিনি কখন গরম বক্তব্য রাখতে হবে সেটাও যেমন জানেন, কখন নরম ভাবে
বক্তব্য রাখতে হবে সেটাও জানেন। এই সামগ্রিক বিষয়গুলো প্রিয়াঙ্কা গান্ধীর অভিজ্ঞতা অনেক কম রাহুল গান্ধীর থেকে কিংবা কংগ্রেসের বিভিন্ন নেতৃত্বদের থেকে। তবে একটা জিনিস এক্ষেত্রে উঠে আসছেই যে গান্ধী পরিবারকে ওরিয়েন্ট করেই তাহলে কংগ্রেসের সামগ্রিক ক্ষমতাটা থাকছে। এটা যদি না থাকে তাহলে কংগ্রেস পরবর্তীতে থাকার জায়গাটাই থাকবে না। গান্ধী পরিবারকে কেন্দ্র করেই কংগ্রেসের সামগ্রিক যে জনপ্রিয়তাটা সেটা এখনো পর্যন্ত আছে, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। সেটা রাহুল গান্ধী হোক কিংবা প্রিয়াঙ্কা গান্ধী হোক কিংবা সোনিয়া গান্ধী হোক না কেন। মল্লিকার্জুন খার্গে তিনি একদম সভাপতি আছেন, কিন্তু মল্লিকার্জুন খার্গে সেই সভাপতির যে নেতৃত্বটা, সভাপতির যে জনপ্রিয়তাটা সেটা কি কখনো ছিল? সেটা কিন্তু খুব একটা বিশেষ ছিল না। মনমোহন সিং সরকার যখন চলতো, ইউপিএ 2 সরকার যখন চলতো, তখনও বকলমে সোনিয়া গান্ধী সম্পূর্ণ বিষয়টা আড়াল থেকে দেখতেন। এখন এই মুহূর্তে আবারও গান্ধী পরিবারের আরেকজন সদস্যা প্রিয়াঙ্কা গান্ধী, তাকে সংগঠনের সামগ্রিক দায়িত্বটা দেওয়ার একটা প্রেক্ষাপট তৈরি হয়েছে। আপনারা এর আগেই জানেন যে প্রিয়াঙ্কা গান্ধী কয়েকদিন আগে আপনাদের জানিয়েছিলাম যে কেরালায় যে ভোট হচ্ছে, কেরালার ভোটের ক্ষেত্রে বামেদেরকে হারিয়ে দিয়েছে এবং সংগঠনের দিক থেকে অনেকটাই মজবুত করেছে। যে কেরালার ওয়ার্নাড থেকে প্রিয়াঙ্কা গান্ধী জিতে এসেছেন, সেই ওয়ার্নাডের একদম বিবিধ তিনি সাংগঠনিক ভাবে কিন্তু কোনো ধরনের কোনো দুর্বলতার জায়গা ছেড়ে রাখেননি। সেই জায়গাগুলোকে মাথায় রেখে এই মুহূর্তে সামগ্রিক কেসি বেণুগোপাল এবং তার সঙ্গে মল্লিকার্জুন খার্গের কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে পারেন প্রিয়াঙ্কা গান্ধী, সেরকম একটা প্রেক্ষাপট তৈরি করার কথা কিন্তু এই মুহূর্তে ভাবছে কংগ্রেস। এবং সেটা একদম যে নতুন ভাবে সেটা হঠাৎ করে উঠে এসেছে তেমন নয় বিষয়টা। তার কারণ আপনাদের একটা ছোট্ট ইনসিডেন্ট আমরা মনে করাই যে প্রিয়াঙ্কা গান্ধী কয়েকদিন আগে আপনাদের মনে থাকবে সংসদের অভ্যন্তরে যখন চোখা চোখা বক্তব্য রেখেছে যে বন্দে মাতরম নিয়ে বক্তব্য কেন রাখা হচ্ছে, বন্দে মাতরম নিয়ে কেন আলোচনা হচ্ছে, তার কারণ আসল বিষয়গুলো থেকে সরে যেতে চায় সরকার, আসল বিষয়গুলো নিয়ে আলোচনা চায় না। এর আগে অপারেশন সিন্দুরের সময় অসাধারণ বক্তব্য রেখেছিলেন। প্রত্যেকবার তিনি বন্দে মাতরম ভারতীয় প্রত্যেকজন মারা যে গিয়েছেন তাদের নাম পাঠ করেছিলেন এবং 25 জন যে ভারতীয় মারা গিয়েছিল তাদের প্রত্যেকের নাম পাঠ করে ভারতীয় তারা এই বিষয়টাকে একদম প্রতিষ্ঠা করেছিল, যেখানে বিজেপি হিন্দু 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 এই বিষয়টাকে প্রতিষ্ঠা করতে চেয়েছিল। সুতরাং প্রিয়াঙ্কা গান্ধী পলিটিক্স করার স্টাইল অনেকটাই অন্যরকম এবং পলিটিশিয়ানদের মতন, ম্যাচিওর পলিটিশিয়ানদের মতন তিনি খুব একটা অ্যাগ্রেসিভ থাকেন না সবসময়। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে এই উইন্টার সেশনের শেষে আমরা কি দেখতে পেলাম, প্রিয়াঙ্কা গান্ধী তিনি ঝগড়া করলেন, বিবাদ করলেন, আন্দোলন করলেন, সমস্তটাই করলেন সংসদ চলাকালীন, কিন্তু সংসদের শেষ দিন ওম বিড়লা যখন ডাকলেন তখন রাজনাথ সিং এর পাশে বসে একদম নরেন্দ্র মোদীর পাশে বসে তিনি হই হই করে চা কফি খেয়ে এলেন এবং একটা যে রাজনৈতিক মেলবন্ধন, রাজনৈতিক বিরোধিতা থাকতে পারে, আইডিওলজিক্যাল বিরোধিতা থাকতে পারে, কিন্তু রাজনৈতিক ব্যক্তিত্বদের মধ্যে একটা মেলবন্ধন, সেইটা কিন্তু প্রিয়াঙ্কা গান্ধী আবারও প্রতিষ্ঠা করতে সমর্থ হলেন, যেটা রাহুল গান্ধীর মাধ্যমে খুব একটা সচরাচর দেখা যায় না। রাহুল গান্ধী একদম অ্যাগ্রি ইয়াং ম্যান, সেইভাবে অ্যাটিটিউড নিয়ে চলেন এবং বিভিন্ন ক্ষেত্রে রাহুল গান্ধী একদম তার যে মাইন্ডটা সেটাও খুব একটা শান্ত রাখতে পারেন না। তিনি হঠাৎ করে অ্যাটাকিং মোডে চলে যান এবং তিনি হঠাৎ করে গম্ভীর হয়ে যান, হঠাৎ করে তার খুব রাগ উঠে যায় এবং এই জায়গাগুলো প্রিয়াঙ্কা গান্ধী অনেকটা কিন্তু নমনীয় ভাবে হ্যান্ডেল করেন। এই বিষয়টা অবশ্যই উঠে আসছে এবং প্রিয়াঙ্কা গান্ধীর যেহেতু তিনি ব্যাকগ্রাউন্ডে রাজনীতি করেননি, সেই জায়গাটা তার একটা প্লাস পয়েন্ট যে প্রথম তিনি রাজনীতি করতে এসেছেন 2024 সালের আগে এবং সেই জায়গাটা এই মুহূর্তে প্রিয়াঙ্কা গান্ধীর খুব একটা গুরুত্বপূর্ণ কোনো পদও নেই। তিনি অধ্যক্ষ একজন এবং বিজেপির জায়গাটা এই মুহূর্তে যদি আমরা দেখতে পাই যে জেপি নাড্ডা হোক কিংবা নীতিন নবীন হোক, যে অধ্যক্ষদের রাখা হয়েছে বিজেপির তরফ থেকে, সেই জায়গাগুলোর পেছনে কিন্তু কাজ করছে ফাইনালি গিয়ে অমিত শাহ। তো অমিত শাহের মতন একজন এই মুহূর্তে সাংগঠনিক প্রধান সেটা কোথাও গিয়ে দরকার এবং সেটা প্রিয়াঙ্কা গান্ধীকে দেওয়া যায় কিনা সেটা নিয়েও ভাবনা চিন্তা করা হচ্ছে। যদিও প্রিয়াঙ্কা গান্ধী অনেকটাই নিউ কামার, তার এক্সপিরিয়েন্সের অভাব রয়েছে, তবুও একটা রাহুল প্রিয়াঙ্কা জুটি তৈরি করে নতুন ভাবে আবার উজ্জীবিত করা যায় কিনা কংগ্রেস কর্মীদের, সেই বিষয়টা নিয়ে কিন্তু কংগ্রেস ইতিমধ্যে ভাবছে এবং অবশ্যই প্রিয়াঙ্কা গান্ধীকে সামনে এগিয়ে দেওয়ার যে প্রেক্ষাপটটা সেটাও এখান থেকেই তৈরি হয়েছে। আপনারা সামগ্রিক রিপোর্টের ভিত্তিতে কি মনে করেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। মোদি ভার্সেস রাহুল গান্ধী নাকি মোদি ভার্সেস প্রিয়াঙ্কা গান্ধী, কোনটা হলে এই মুহূর্তে কাটে কাটাক্কার হতে পারে? আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। আপনাদের মতামত দেখার অপেক্ষায় রইলাম। দেখতে থাকুন টক টু বাংলা। অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।